হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের বিজ্ঞান অধ্যায় 4-এর 1 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের আমাদের চ্যাপ্টারের নাম কি? আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে কোষ বিভাজন ও তার রকমভেদ। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারে আমরা কি কি শিখবো? আমরা শিখবো হচ্ছে কোষ বিভাজন কি, তার বিভিন্ন রকমের রকম ভেদটা আমরা শিখবো। মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজন কি, তাদের কোষ চক্রটা কিভাবে কাজ করে। মাইটোসিস কোষ বিভাজনের ধাপসমূহ এবং তাদের নিয়ন্ত্রণ সম্পর্কে জানবো। মাইটোসিসের গুরুত্ব। তারপরে সেম ভাবে দুই রকমের কোষ বিভাজন আমরা শিখবো, একটা হচ্ছে মাইটোসিস আর একটা হচ্ছে মিওসিস। মিওসিসের ধাপসমূহ, তাদের নিয়ন্ত্রণ, তার গুরুত্ব। তারপর অস্বাভাবিক কোষ বিভাজন যদি হয় তাহলে তার ফলাফল কি কি হইতে পারে। কোষ বিভাজন ও ডিএনএ এর অপরিবর্তনীয় প্রভাব কি জিনিস। বংশগতি নির্ধারণের ডিএনএ এর ভূমিকা, ডিএনএ কি জিনিস সেটা সম্পর্কে আমরা ধারণা লাভ করবো। ডিএনএ তো আমরা এতদিন শুনে আসছি, তাই না? চলো আমরা শুরু করি যে কোষ হলো জীবদেহের একটা গঠনগত একক। তো জীবদেহ ব্যাকটেরিয়া, অ্যামিবা, প্লাজমিডিয়াম এগুলোর মতো এককোষী হতে পারে, আবার মানুষ, বটগাছ, তিমি এগুলোর মতো বহুকোষীয় হতে পারে। তাহলে দুই রকমের কোষ হতে পারে, একটা হচ্ছে এককোষী আর একটা হচ্ছে বহুকোষী। তো এককোষী জীব ছাড়া অন্য সকল জীবদেহ অসংখ্য কোষ দিয়ে তৈরি হয়, যেটাকে আমরা বহুকোষী বলি। প্রতিটা জীব কোষ বিভাজনের মাধ্যমে তাদের বংশবৃদ্ধি এবং কোষের সংখ্যা বৃদ্ধি করে থাকে। যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় একটা থেকে একাধিক কোষ তৈরি হয় তাকে আমরা কিন্তু কোষ বিভাজন বলে থাকি। যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় একটা কোষ থেকে একাধিক কোষ তৈরি হয় তাদেরকে আমরা কি বলি? সেই প্রক্রিয়াটাকে কোষ বিভাজন বলে থাকি। আর কোষ বিভাজন একটা স্বাভাবিক এবং গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া। কোষ বিভাজনের মাধ্যমে একটা কোষ ভেঙে যেয়ে বা বিভাজিত হয়ে অসংখ্য কোষ তৈরির মাধ্যমে একটা পূর্ণাঙ্গ জীবে পরিণত হয়। আদি এককোষী জীব সাধারণত যে প্রক্রিয়ায় বিভাজিত হয় তাকে আমরা অ্যামাইটোসিস বলা হয়। আদি এককোষী জীব মানে হচ্ছে যারা হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, এরা হচ্ছে সবসময় অ্যামাইটোসিস কোষ বিভাজন করে, ঠিক আছে? আমাদের জন্য কিন্তু না। তো বহুকোষী জীব যে দুইটা প্রক্রিয়া বিভাজিত হয় সেটা হচ্ছে মাইটোসিস আর হচ্ছে মিওসিস, ঠিক আছে? তো কোষ বিভাজনের গুরুত্ব কেন কেন দরকার আমাদের? তো জীবদের তোমার হচ্ছে দৈহিক বৃদ্ধি, আমরা যে ছোটবেলা থেকে আস্তে আস্তে লম্বা হই, এটার জন্য কোষ বিভাজন দরকার আছে। তারপর জনন পরিস্ফুটনের জন্য কোষ বিভাজনের দরকার আছে। সকল প্রকার কোষ তার পূর্ববর্তী কোষ থেকে বিভাজনের মাধ্যমে সৃষ্টি হয়। জীবদেহ আঘাতপ্রাপ্ত হলে বা ক্ষতিগ্রস্ত হলে তা সারিয়ে নিতেও কিন্তু যেটা হিলিং এর মতো কাজ করে, সেটা হচ্ছে কোষ বিভাজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার জনন কোষে কোষ বিভাজন জীবদেহের বংশবৃদ্ধির জন্য একটা অন্যতম মাধ্যম। তো এর মাধ্যমে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য বা নতুন কোষ তৈরি হয়, যা জীবের একটা অভিযোজন, অভিব্যক্তি এবং বংশ পরম্পরা অব্যাহত রাখতেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে? যেমন হচ্ছে ধরো যখন হচ্ছে জনন কোষ সম্পন্ন হয় তখন হচ্ছে আমাদের যে নতুন প্রজন্ম আসে, ধরো বাচ্চা কাচ্চা যারা হয় তাদের বৈশিষ্ট্য কে পায়? বাবা মা পায়, তাই না? তাই এই যে একটা বংশ ধরে রাখার যে অব্যাহতিটা, সেটার জন্য খুব কোষ বিভাজন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো কোষের গঠন ফার্স্ট আমরা দেখি যে কোষ কিভাবে তৈরি। তোমরা সপ্তম শ্রেণীতে উদ্ভিদ ও প্রাণী কোষের গঠন সম্পর্কে পড়ছো। তোমরা তখন দেখেছো যে কোষ ঝিল্লি দিয়ে আবৃত কোষের মূলত দুইটা উপাদান হচ্ছে, একটা হচ্ছে সাইটোপ্লাজম আর হচ্ছে নিউক্লিয়াস। কোষ মূলত দুইটা মেইন উপাদান দিয়ে তৈরি, যেটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস। কোষের কেন্দ্রে ঘন অস্বচ্ছ অঙ্গাণুটা হচ্ছে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের বাইরে অবস্থিত কোষ ঝিল্লি দিয়ে আবৃত বাকি অংশটা হচ্ছে তোমার কি? সাইটোপ্লাজম। নিউক্লিয়াসটা তোমার নিউক্লিয়ার ঝিল্লি দিয়ে আবৃত থাকে। তাহলে নিউক্লিয়াস তোমার কোন পর্দা দিয়ে আবৃত থাকে? নিউক্লিয়ার ঝিল্লি দিয়ে। এটা এক ধরনের চাপ মানে আবরণ, ঠিক আছে? তাকে প্রোটেক্ট করে। এবং তার ভেতরে রয়েছে জীবের বংশগতি পদার্থ ডিএনএ, যেটা তৈরি করে কি? ক্রোমোজোম। ডিএনএ এর ভিতরে কি থাকে? ক্রোমোজোম থাকে। মানে ক্রোমোজোম, ক্রোমোজোম দিয়ে তৈরি হচ্ছে তোমার ডিএনএ, ঠিক আছে? সাধারণ অবস্থায় দীর্ঘ ক্রোমোজোম হিস্টোন নামে প্রোটিন কণার উপর পেঁচিয়ে ক্রোমাটিন হিসাবে উন্মুক্ত জালিকার মতো থাকে। তাহলে ক্রোমোজোমে কোন নামের প্রোটিন থাকে? হিস্টোন নামের এক ধরনের প্রোটিন কণা থাকে, যেটার উপর পেঁচিয়ে কুচিয়ে তোমার কি থাকে? ক্রোমাটিন জালিকার মতো থাকে, ঠিক আছে? এটি আলাদাভাবে বোঝা যায় না। শুধু কোষ বিভাজনের সময় এটা কুণ্ডলী পাকে সংকুচিত হয় বলে তখন আমরা সেটা দেখতে পাই। যেমন দেখো এখানে কোষের এই যে বড় যে জিনিসটা দেখতেছো এটা হচ্ছে নিউক্লিয়াস, আর বাইরে যে সাদা অস্বচ্ছ জেলির মতো পদার্থ থাকে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। আর ভিতরে থাকে তোমার এই যে দেখো সুতার মতো, এগুলো হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমের আবার অনেক নাম আছে, যেমন দেখো ভিতরের অংশটাকে বলা হয় ক্রোমাটিড, আর মাঝখানে যে অংশটা থাকে সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। আর এটা যখন তোমার কোষ বিভাজন হয় তখন এগুলা সুতার মতো হয়ে যায়, এরকম ভেঙে ভেঙে সুতার মতো সৃষ্টি করে ডিএনএ তৈরি করে। তো তখন আমরা এটাকে দেখতে পারি, সেটাকে আমরা বলতেছি ক্রোমাটিন, ঠিক আছে? ক্রোমাটিনের ভিতরে কি থাকে? হিস্টোন নামের এই যে প্রোটিন থাকে। প্রোটিন থেকে কি সৃষ্টি হয়? ডিএনএ সৃষ্টি হয়, ঠিক আছে? এটা হচ্ছে পুরোটা হচ্ছে ক্রোমোজোমের গঠন, আর এটা হচ্ছে কোষের গঠন, ঠিক আছে? তো এবার আমরা দেখি কি বলছে যে এককোষী জীবদেহের কোষ বিভাজন কিভাবে হয়, যেটার প্রক্রিয়ার নাম হচ্ছে অ্যামাইটোসিস, ঠিক আছে? তো এককোষী আদিকোষী জীবগুলো সরাসরি বিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে, একদম ডাইরেক্টলি দুই ভাগে ভাগ হয়ে যায়। এই প্রক্রিয়াটাকে বলতেছে অ্যামাইটোসিস বা বাইনারি ফিশন নামে পরিচিত। অ্যামিবা, ব্যাকটেরিয়া, তারপর বিভিন্ন নীলাভ সবুজ শৈবাল,
জাতীয় আদিকোষী জীবে এই ধরনের কোষ বিভাজন দেখা যায়। এককোষী জীবের সংখ্যা বৃদ্ধির জন্য এই প্রক্রিয়াটা খুবই দরকার। বিভাজনের জন্য কোষের বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না, এবং এই পদ্ধতিতে দ্রুত কোষের সংখ্যা বৃদ্ধি পায়। ভাইরাস ব্যাকটেরিয়া দেখবা শরীরের মধ্যে প্রবেশ করলে বা যদি বংশ বিস্তার করে, তারা কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পায়। ঠিক আছে। অ্যামাইটোসিস ধরনের কোষ বিভাজনের কোষটা পরিপক্ক হলে প্রথমে নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোমের ডিএনএ এর প্রতিলিপন হয়। প্রতিলিপন মানে কি? প্রতিলিপন মানে হুবহু কপি তৈরি হয়। তো কোষের নিউক্লিয়াসটার আকৃতি পরিবর্তন হয়ে ডাম্বেলের আকৃতি ধারণ করে। দেখো, এখানে একটা কোষ ছিল, ঠিক আছে, এটা আস্তে আস্তে কি হচ্ছে, প্রথমে হচ্ছে ডিএনএ প্রতিলিপন হয়েছে, মানে ভিতরে জিনিসটা ডাবল হয়ে গেছে। ভিতরে যে নিউক্লিয়াসের ভিতরে ডিএনএটা থাকে সেটা ডাবল হয়ে গেছে। ডাবল হয়ে যাওয়ার পর এটা কেমন হয়েছে? ডাম্বেলের মতো দেখাচ্ছে, তাই না? ডাম্বেলের মতো হয়ে এখানে একটু খাঁজ কাটার মতো তৈরি করে, ঠিক আছে, মানে এটা হচ্ছে ভেঙে যাবে এরকম অবস্থায় চলে যায়। তো এই যে এখানে বলতেছে ডাম্বেলের মতো আকৃতি ধারণ করে এবং প্রায় মাঝ বরাবর কি হতে থাকে, সংকুচিত, মাঝখানের দিকে চাপতে শুরু করে। তো সংকোচন শেষে মাতৃকোষের মূল দীর্ঘাকৃতি নিউক্লিয়াসটা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুইটা কি তৈরি করে, অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়। এই যে দেখো, যখন এটা একদম কুচকে যায় তখন একসময় আলাদা হয়ে যায় দুইজন দুইজন থেকে, যেটাকে আমরা বলি অপত্য কোষ। ঠিক আছে, এটা হচ্ছে কি মাতৃকোষের সমান হয়। দেখো, মাতৃকোষে যেগুলো যেগুলো ছিল, ও তার বাচ্চা কাচ্চাও কি সেম কোষগুলাই, মানে তার বাচ্চা কাচ্চা বলতে আমি বুঝাচ্ছি এখানে কোষ। ঠিক আছে, এই কোষটা হচ্ছে, এটাকে বলে মাতৃকোষ, যেটা থেকে তোমার হচ্ছে বিভাজন সম্পন্ন হয়, সেটা হচ্ছে মাতৃকোষ। আর যেটা ভেঙে তোমার দুইটা সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে তার চাইল্ড বা বাচ্চা কোষ বলতে পারো, অপত্য কোষ যেটাকে আমরা বায়োলজির ভাষায় বলি। ঠিক আছে। তাহলে এই প্রক্রিয়ায় বিভাজিত দুইটা নিউক্লিয়াসের ডিএনএ সুনির্দিষ্ট এবং সমানভাবে বিভক্ত হওয়ায় পুরোপুরি নিশ্চিত নয়, কাজে দুইটা ভিন্ন হইতে পারে। মাঝে মাঝে কিন্তু এটার সাইজটা ভ্যারি করতে পারে, সব সব সময় যে সমান হবে তা না, একটা একটা থেকে ছোট বড় বা অন্যরকম হইতেই পারে। তো এই ধরনের বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুইটা অপত্য কোষ তৈরি করে। তাই এটাকে ওনারা নাম দিয়েছে প্রত্যক্ষ কোষ বিভাজন। তো সাইটোপ্লাজম কি বিভক্ত হয়? এই যে দেখো, বাইরের যে সাদা অংশটা আছে, এটাও কিন্তু দুইজনের মধ্যে ভাগাভাগি হয়ে যায়। ভিতরের জিনিস তো ভাগাভাগি হয়, তার সাথে বাইরে যে অংশ থাকে ফাঁকা জায়গাটা, সেটাও কিন্তু, মানে যেটাকে আমরা সাইটোপ্লাজম বলি, সেটাও কিন্তু ভাগ হয়ে যায়, যেটাকে এই জন্য আমরা বলতেছি প্রত্যক্ষ কোষ বিভাজন। ঠিক আছে। তো এবার আসো বহুকোষী জীবদেহের কোষ বিভাজন। আমরা বহুকোষী প্রাণী, আমাদের শরীরে রয়েছে প্রায় 1 ট্রিলিয়ন কোষ, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কোষ কিন্তু আমাদের শরীরে আছে। তো আমাদের শরীরের বিভিন্ন ধরনের কোষ রয়েছে, যেমন রক্তের কোষ আছে একরকম, পেশি কোষ, ত্বকের কোষ, পাকস্থলী কোষ ইত্যাদি। প্রতিটা ভিন্ন ধরনের কোষের নিজস্ব গঠন আর নিজস্ব আলাদা আলাদা কাজ আছে। এইসব কোষ এসেছে স্টেম সেল বা স্টেম কোষ নামের এক ধরনের বিশেষ কোষ থেকে। তো সকল প্রাণী ও উদ্ভিদের স্টেম কোষটা প্রয়োজন। সম্পূর্ণভাবে বিকশিত না হওয়া প্রাণীকে আমরা কি বলি? ভ্রূণ বলি। যখন আমরা ধরো একটা বাচ্চা যখন একদম ছোট অবস্থায় মায়ের পেটে থাকে, সেটাকে কিন্তু আমরা তখনও বাচ্চা বলি না, তখন সেটাকে আমরা বলি ভ্রূণ। আবার সেম তোমার গাছের ক্ষেত্রে যখন একটা মাত্র ওই অঙ্কুরোদ্গমন হয়, মানে একটা বীজ থেকে যখন আস্তে আস্তে চারা বের হওয়া শুরু হয় ছোট ছোট, সেটাকেও কিন্তু আমরা কি বলি? ভ্রূণ বলি। ভ্রূণে তোমার কি থাকে? ভ্রূণ হচ্ছে তোমার স্টেম কোষগুলো বিভিন্ন ধরনের কোষে বিকশিত হতে পারে। তার সমস্ত স্টেম কোষের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। স্টেম কোষ বিভক্ত হয়ে আরো স্টেম কোষ তৈরি করে। স্টেম কোষের বিভিন্ন ধরনের কোষে বিভাজিত হওয়ার কি আছে? ক্ষমতা রয়েছে। একটা স্টেম কোষ দুইটা অপত্য কোষে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। প্রতিটা অপত্য কোষ হুবহু যে মেইন কোষটা ছিল যেটা থেকে সে ভাগ হয়েছে সেটার হুবহু কপি হয়। পরিপক্ক হলে, মানে আস্তে আস্তে যখন বড় হয়ে যায়, এই কোষগুলো আস্তে আস্তে বিভাজিত হয়। এভাবেই ভ্রূণে স্টেম কোষের সরবরাহ নিশ্চিত হয়। একটা ক্রমবর্ধমান ভ্রূণ এবং তার অঙ্গগুলোর বিকাশের জন্য প্রচুর পরিমাণে কি দরকার? স্টেম সেল কিন্তু প্রয়োজন হয়। একটা মানুষের দেহ সুন্দরভাবে বিকশিত হওয়ার জন্য, বা আমাদের হাত পা বলো, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুন্দরভাবে বিকশিত হওয়ার জন্য কিন্তু তোমার এই স্টেম কোষগুলো খুবই দরকার। তো গবেষণাগারে কয়েকটা স্টেম সেল দিয়ে শুরু করে কয়েক মাসের মধ্যে বিজ্ঞানীরা লক্ষ লক্ষ কোষ তৈরি করতে সক্ষম হয়েছেন। কিভাবে স্টেম কোষ অন্য ধরনের কোষে পরিবর্তিত হয়, বিজ্ঞানীরা এই সমস্যা নিয়ে গবেষণা করতেছেন এখনো। এই পর্যায়ে আমরা বহুকোষী জীবের দেহের কোষ বিভাজন সম্পর্কে জানবো। বহুকোষী জীবদেহের দেহকোষ যে প্রক্রিয়ায় বিভাজিত হয় তাকে আমরা কি বলি? মাইটোসিস বলি। আবার যৌন জননকারী জীবের জনন মাতৃকোষে যে প্রক্রিয়া বিভাজিত হয় তাকে আমরা মিওসিস বলি। তো উদ্ভিদ দেহের মূল ও কাণ্ডের অগ্রভাগ, ভ্রূণমুকুল, ভ্রূণমূল, পাতা ইত্যাদি বর্ধনশীল অঞ্চলে টিস্যুতে মাইটোসিস ঘটে। গাছের কিছু কিছু জায়গায় তোমার মাইটোসিস ঘটে। কোন কোন জায়গায় এখানে কিন্তু সুস্পষ্টভাবে বলা হয়েছে যে এসব জায়গায় তোমার মাইটোসিস হয়, গাছের কিন্তু কখনোই মিওসিস হয় না। ঠিক আছে। আচ্ছা, আবার সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও ডিম্বকে মিওসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়। ঠিক আছে। তো এরপরে আমাদের টপিক হচ্ছে কোষ চক্র কি জিনিস আমরা একটু দেখি। যে যে কোষ থেকে কোষ বিভাজন শুরু হয় তাকে আমরা কি বলি? মাতৃকোষ বলি। আর নতুন কোষ যেটা সৃষ্টি হয় সেটাকে আমরা অপত্য কোষ বলি বা কন্যা কোষ, ডটার সেল যেটাকে বলে। তো যে চক্রের মাধ্যমে একটা মাতৃকোষ সৃষ্টি, এর বৃদ্ধি, তারপরে পরবর্তী সময় বিভাজিত হয়ে দুইটা অপত্য কোষের সৃষ্টি হয়, তাকে কিন্তু কোষ চক্র বলা হয়।
যে একটা মাতৃকোষের মাধ্যমে যে তোমার দুইটা অপত্য কোষ হলো, তার যে টোটাল যে প্রক্রিয়াটা, সেটাকে আমরা নর্মালি কোষচক্র বলে থাকি। তো কোষচক্র মূলত হচ্ছে দুইটা প্রধান ধাপে বিভক্ত। একটা হচ্ছে তোমার মাইটোসিস পর্যায়ে, যেটাকে অ্যামফেজ বলা হয়, এবং বিভাজনের পূর্ববর্তী প্রস্তুতি অবস্থাকে বলা হয় ইন্টারফেস। ঠিক আছে, একটা প্রস্তুতিমূলক কাজ হয় কোন একটা বিভাজন শুরু হওয়ার আগে। আমরা যেমন তোমার কি পরীক্ষা আসলে আমরা কি নিই, প্রিপারেশন নিই না, আগের দিন রাত বলো বা আগে থেকে আমরা প্রিপারেশন নিই। তো যখন একটা মাইটোসিস হোক বা মিওসিস হোক, কোনো বিভাজন সম্পন্ন হবে, কোনো একটা পর্যায় সম্পন্ন হবে, তখন কিন্তু তার আগে কিছু প্রস্তুতিমূলক কাজ হয়, যেই কাজটাকে আমরা বলতেছি ইন্টারফেস পর্যায়। ঠিক আছে, কোষচক্রের প্রায় 90 থেকে 95% সময় ব্যয় হয় তোমার ইন্টারফেস পর্যায়ে, এবং বাকি 5 থেকে 10% সময় ব্যয় হয় তোমার কি মাইটোসিস পর্যায়ে। মাইটোসিস পর্যায়ে যখন শুরু হয়, তখন সেটা 5 থেকে 10% সময় হয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু তার যে প্রিপারেশনের স্টেজটা আছে, তোমার প্রস্তুতি নিতে তার 90 থেকে 95% সময় লাগে। ঠিক আছে, তো ইন্টারফেস পর্যায়ে আবার G1, তারপরে S, G2, এই তিনটা পর্যায়ে বিভক্ত করা হয় ইন্টারফেসকে। তো একটা কোষ বিভাজনের পর পরের কোষ বিভাজনের চক্রটা শুরু করার জন্য G1 হচ্ছে তোমার প্রথম পর্যায়। এই পর্যায়ে কোষের আকার বৃদ্ধি পায় এবং কোষটা তার চারপাশে পরিবেশ পর্যবেক্ষণ করে আবার কোষ বিভাজন করবে কি করবে না সেটা নির্ধারণ করে। ঠিক আছে, এখানে কিন্তু সে একটা বুদ্ধিমত্তার প্রকাশ দেয় যে তার কি আর কোনো কোষ বিভাজন করার দরকার আছে কিনা, সে এই জীবন স্টেপে বলতে পারে। তো কোষ বিভাজনের প্রয়োজন না থাকলে কোষটা বিভাজনের প্রস্তুতি না নিয়ে কিসে চলে যায়, বিশ্রাম পর্যায়ে। যেহেতু আমার আর কোনো কাজ করা লাগবে না, ও বলতেছে আমার যেহেতু আর কোনো কোষ বিভাজন করা লাগতেছে না, তাহলে আমি বিশ্রাম পর্যায়ে চলে যাই। তো বিশ্রাম পর্যায়ে গিয়ে সে সঠিক সময়ের জন্য একটা অপেক্ষা করে। পরবর্তী এস পর্যায়ে যখন আসে, তখন সেটা প্রতিলিপন পর্যায়ে, মানে কি কপি করার পর্যায়ে। এই পর্যায়ে ডিএনএ প্রতিলিপন হয়ে প্রতিটা ক্রোমোজোমের একটা অবিকল প্রতিলিপি মানে ফটোকপি হয়। ধরতে গেলে ক্রোমোজোম গুলোর ডিএনএ যে ক্রোমোজোম থাকে, সেগুলো একটা কি হয়, ফটোকপি হয়। এর পরের G2 পর্যায়ে ডিএনএ প্রতিলিপনের কোনো ভুল হয়ে থাকলে সেখানে তা কি করা হয়, সংশোধন করা হয়। যদি ফটোকপি করার সময় যদি কোনো ভুল হয়, মানে কপি করার সময় যদি কোনো ভুল হয়ে থাকে, সেটা সেখানে G2 পর্যায়ে সেটা ফিক্সড করা হয়। তো এটা মাইটোসিস প্রক্রিয়া শুরু করার আগের পর্যায়ে। এই পর্যায়ে কারণ তোমার একবার ভুল ত্রুটি হলে সেটা সংশোধন করার পরে তুমি প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসবা, তাই না? এই জন্য ও সব প্রিপারেশন নিয়ে তারপরে হচ্ছে তোমার মাইটোসিসে যায়। তো এই পর্যায়ে প্রতিটা ক্রোমোজোমের সঙ্গে তার হুবহু প্রতিলিপি সেন্টোমিয়ারের সাথে সংযুক্ত থাকে এবং তাদেরকে ক্রোমাটিড বলা হয়। যে আমি কিন্তু একটু আগে দেখাচ্ছিলাম যে ক্রোমোজোমের মাঝখানে কিন্তু সেন্টিমিয়ার থাকে, আর পাশে বাহুগুলাকে বলা হয় ক্রোমাটিড। তো G2 পর্যায়ে শেষ হওয়ার পর মাইটোসিস নামের প্রকৃত কোষ বিভাজন আস্তে আস্তে শুরু হয়, মেইন পর্যায়ে শুরু হয়। যেমন দেখো, ফার্স্ট হচ্ছে তোমার কি, যে G1 থেকে শুরু হয় কোষ বৃদ্ধি। এখানে সে দেখে যে আমার নেক্সটে আর লাগবে কিনা, না লাগলে সে রেস্টে চলে যায়। রেস্টে যাওয়ার পর সে এখানে আসে। এখানে আসার পরে কি হয়, ডিএনএ প্রতিলিপন কপি করা শুরু হয়। কপি করা শেষ হয়ে গেলে মাইটোসিসের প্রস্তুতি পর্যায়ে আসে। এখানে সে চেক করে যে আমার কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা। তারপরে সে হচ্ছে মেইন স্টেজে, মানে মাইটোসিস স্টেজে চলে আসে। ঠিক আছে, এই পুরাটা হচ্ছে ইন্টারফেস পর্যায়ে। তো কিভাবে এই কোষচক্রটা নিয়ন্ত্রণ হয় সেটা জেনে নেওয়া দরকার, কারণ যদি কোষচক্র নিয়ন্ত্রণ ছাড়াই ঘটে, তবে কোষগুলো প্রস্তুত হওয়ার আগেই এক পর্যায় থেকে পরবর্তী পর্যায়ে চলে যেতে পারে। এটা যদি নিয়ম মাত্রিক না হয়, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যেতে হতে পারে। তো সেটা কোষের জন্য খুবই ক্ষতিকর হবে। কোষ চক্রের স্বাভাবিক নিয়ন্ত্রণ ব্যাহত হলে ক্যান্সারের মতো ভয়াবহ রোগ হতে পারে। স্বাভাবিকভাবে তোমাদের মনে রাখতে পারে কোষ চক্রটি নিয়ন্ত্রিত হয় কিভাবে, অর্থাৎ কিভাবে কোষ জানতে পারে কখন বৃদ্ধি পেতে হবে, কখন ডিএনএ প্রতিলিপন হতে হতে হবে, বা কখন বিভক্ত হতে হবে। তো কোষচক্র প্রধানত কিছু নিয়ন্ত্রক নামের প্রোটিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো এইসব প্রোটিন কোষটি এগিয়ে যাওয়ার আগে পূর্ববর্তী পর্বটি সম্পূর্ণ হয়েছে কিনা সেটা নিশ্চিত করে, এবং চক্রের পরবর্তী পর্যায়ে তোমার শুরু বা বিলম্বিত করার জন্য কোষকে সিগন্যাল পাঠায় যে তুমি হচ্ছে আগের স্টেপ আমার ক্লিয়ার হলে তুমি পরের স্টেপে যাও। তো এই টোটাল কাজটা তোমার নিয়ন্ত্রণ করে কে, প্রোটিন। ঠিক আছে, ওই তোমার কোষের ভিতরে একটা নির্দিষ্ট প্রোটিন থাকে, ও হচ্ছে তোমার সিগন্যাল পাঠায় যে আমার হচ্ছে নেক্সটে হচ্ছে কোন স্টেপের পরে কোন স্টেপ করতে হবে। ঠিক আছে, টোটাল প্রক্রিয়াটা তোমার নিয়ন্ত্রণ করা হচ্ছে প্রোটিন। ওকে, তো আজকের পর আপনাদের এতটুকু পর্যন্ত। যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে কোশ্চেন করতে পারেন কমেন্ট বক্সে। এছাড়া আপনাদের জন্য আমি হোয়াটসঅ্যাপে ক্লাস 8-এর জন্য একটা আলাদা গ্রুপ খুলে রাখছি। যদি কোনো সমস্যা ফেস করেন, ওখানে আমাকে ডাইরেক্টলি কোশ্চেন করতে পারেন, আমি ওখানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। অথবা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি কোনো সমস্যা ফেস করে থাকেন। আশা করি কোনো সমস্যা হবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।